শুধু সোলো কাজ করে আসলে বড় কিছু হওয়া যায় না। লাস্ট 24 আওয়ার্সে আমি অ্যারাউন্ড 15 থেকে 16 ঘন্টা পিসির সামনে বসে আছি, কাজ করতেছি। ইভেন আজকে আমি গোসল করার টাইমও পাই নাই, শেভ করার টাইমও পাই। সিটি ব্যাংকে এরকম একটা অ্যাকাউন্ট করছে যেটা আমি টাচ করি না। আমার ওটা ভিসা কার্ড বা অন্য ডেবিট কার্ড আমি নেই যে আমি যেন এটা এটিএম থেকে না তুলতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খুব রেসপেক্টেড একজন সিনিয়র আতিক ভাইয়ের অফিসে আছি, এক্সি ভাই। তো আমরা ফাউন্ডারদের লাইফ সাধারণত যেরকম দেখি, আমরা ক্যান ফাউন্ডার হইতে চাই যে আচ্ছা দেশ বিদেশ ঘুরে বেড়াবো, ভালো একটা আর্নিং হবে মান্থলি, আমি না থাকলেও টিম চলতেছে, লাখ লাখ টাকা ইনকাম হইতেছে, দেন আমি বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তাদের যে ওই লাইফের পরে একটা রিয়েল লাইফ আছে, রিয়েল স্ট্রাগল আছে, ওইটা আমরা দেখি না। আমরা দেখি যে আতিক ভাই ঘুরে বেড়াচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কিন্তু ওনারা ব্যাক করে যেই স্ট্রেসটা নেয় ওইটা আর আমরা কেউ দেখি না, কারণ বিহাইন্ড দ্য স্ক্রিন কিন্তু কোনো ফাউন্ডারই দেখায় না। যেমন আতিক ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ভাই আপনার দাড়ি কেন বড় হয়ে গেছে, আপনাকে সবসময় ক্লিন শেপ দেখি। তো আতিক ভাই ইনশাল্লাহ ওই রিয়েল স্ট্রাগলগুলো নিয়ে এখন কথা বলবে, যে যেই জিনিসগুলো আমাদের আসলে ফ্রন্ট এন্ডে আসে না। ওকে, থ্যাংক ইউ নিজাম ভাই আমার অফিসে আসার জন্য আর সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে এই জিনিসটা আমরা প্রায় শুনি যে ভাই তো খুব ঘুরে বেড়াচ্ছেন, মজা করতেছেন। আমরা দেখা যায় মাসে 1 মাসে 2 মাসে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাই, সেটা থাকি 5 দিন 7 দিন, বাট বাকি যে মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বাকি যে দিনগুলো সেগুলো কি করতেছি এটা কিন্তু খুব একটা কাউন্টে নিতে চায় না। অনেকে ভাবে যে হ্যাঁ খুবই তো বিন্দাস লাইফ লিড করতেছে। জাস্ট আমি লাস্ট 24 আওয়ার্সের একটা আমি যদি হিসাব দিই, আমার লাস্ট 24 আওয়ার্সে আমি অ্যারাউন্ড 15 থেকে 16 ঘন্টা পিসির সামনে বসে আছি, কাজ করতেছি। ইভেন আজকে আমি গোসল করার টাইমও পাই নাই, শেভ করার টাইমও পাই নাই। এটা প্রতিদিন হয় ব্যাপারটা তা না, বাট এরকম হ্যাসেলটা আমাদের প্রায় নিতে হয়। যেমন আমার অফিস টাইম শেষ হয়ে গেছে 7:30 বাজে, বাট স্টিল আমাকে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হবে, যে প্রজেক্টগুলো করা হয়েছে সেগুলো ডেলিভারি করতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশনগুলো করতে হবে। এটা আমার দেখা যায় রাত 2টা 3টা বেজে যায়। আবার পরের দিন সকাল 10টা 11টার মধ্যে আবার অফিসের কাজে বসতে হয়। তো এই জিনিসগুলো আমাদের ব্যাক এন্ডে আমরা করি, ফ্রন্ট এন্ডে আমরা জাস্ট যখন ঘুরতে যাই সেই জিনিসগুলোই মানুষটা দেখে। আর ভাই যেটা বললেন যে এই মিথটা, আমরা একটা এজেন্সি করলেই বা একটা কোম্পানি খুলে ফেললেই আমরা অনেকেই ভাবে, সবাই না অনেকেই ভাবে যে আমরা মনে হয় একটা বিন্দাস লাইফ লিড করবো, ঘুরবো ফিরবো, রিল্যাক্স করবো, কোম্পানির এমপ্লয়িগুলো কাজ করবে। কিন্তু ব্যাপারটা আসলে তা না। এই এমপ্লয়িগুলোর স্যালারিকে আপনাকে এনশিওর করতে হবে, কোম্পানির মানি ফ্লোকে এনশিওর করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে লাইফ স্টাইল, আপনার যে এক্সপেন্সটা সেটাও কিন্তু এনশিওর করতে হবে। তো যখন আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতেছেন, আপনার যে এক্সপেন্সটা সেটা এনশিওর হলে আপনারটা হয়ে যায়। যেমন মাসে যদি ধরেন আপনার একজন মানুষ বাংলাদেশ থেকে কত টাকা খরচ করতে পারে, ধরেন 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা যখন আপনি আর্নিং করতেছেন, আপনার বিন্দাস লাইফ লিড করতে পারবেন, রাজার হালে বাংলাদেশে থাকা যায়। তারপরে এক্সট্রা টাকা দিয়ে আপনি ঘোরাঘুরি করতে পারবেন। কিন্তু যখন আপনি টিম করতেছেন, আপনি 10 জন 15 জন বা 5 জন টিম মেম্বার যখন নিচ্ছেন, তাদের স্যালারিকে আপনাকে এনশিওর করতে হবে। তাদের যে 3 লাখ 5 লাখ যাই থাকুক না কেন, সেটা এনশিওর করার পরে তারপরে যেটা থাকবে সেটা দিয়ে আপনি আপনার বিজনেস লাইফ লিড করতে পারবেন, এবং সেটা গ্যারান্টিড না, হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নাই। সো টিম করার আগে অবশ্যই আমাদের মানি ফ্লোটা দেখে নিতে হবে যে আমি টিম করতে যাচ্ছি, আমার টিম মেম্বারগুলোকে আমি স্যালারি এনশিওর করে আমার যে লাইফ স্টাইল সেটা লিড করতে পারবো কিনা। তো এক্ষেত্রে আমি অলওয়েজ পরামর্শ দিই, যদি আপনাদের যারা ফ্রিল্যান্সিং করতেছেন তারা যদি কোম্পানিতে বিল্ড আপে আসেন বা এজেন্সিতে ফরমেশন আসতে চান, আপনার অনগোয়িং কিছু ক্লায়েন্ট যাদের থেকে একটা মান্থলি ফিক্সড একটা একেবারে এক্স্যাক্ট 100% ফিক্সড না, বাট 90 to 100 এরকম যদি একটা ভেরিয়েশনে আর্নিং থাকে, সেই আর্নিংয়ের উপরে বেসিস করে আপনি একটা কোম্পানি বা একটা টিম এজেন্সি ফরমেশন করতে পারেন। কিন্তু আপনার আর্নিংটা যদি ফ্লাকচুয়েট করে, কখনো $1000, কখনো $10,000, আপনি কখনোই ওই $10,000কে টার্গেট করে কোম্পানি ফরমেশন করবেন না। তাহলে দেখা যাবে যে সেটা ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার একটা যদি স্টেবল আর্নিং ফ্লো থাকে, তাহলে আপনি একটা কোম্পানি ফরমেশন বা এজেন্সি ফরমেশনে আসবেন, তারপরে আপনি সেটাকে স্কেল আপ করতে পারবেন আস্তে আস্তে করে। তো এটাই হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, আগে আর্নিং বা মানি ফ্লোট এনশিওর করেন, তারপরে হচ্ছে আপনি একটা এজেন্সি বিল্ড আপ করেন। তবে অবশ্যই রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে আমাদের লাইফে বড় কিছু হওয়া যায় না। শুধু সোলো কাজ করে আসলে বড় কিছু হওয়া যায় না। তবে সেটা স্টেপটা নেওয়ার আগে প্রপার রিসার্চ এবং প্রপার ওয়েতে আমাদের নেওয়া উচিত।
আচ্ছা, নিজাম ভাই। এখানে আমি যদি একটু অ্যাড করি, হ্যাঁ, মানে sure. আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরছেন যে আমরা যারা অনলাইন এন্টারপ্রেনার, মানে অনলাইন ফাউন্ডার, তাদের দেখা যায় কোনো মাসে $5,000, কোনো মাসে $2,500, কোনো মাসে $10,000, মানে ফ্ল্যাকচুয়েট ফ্ল্যাকচুয়েট করে। এখন এর মাঝখানে আমি ট্যুর প্ল্যান করতেছি, ফ্যামিলির ট্যুর, টিমের ট্যুর, তারপরে ডিভাইস আপগ্রেডেশন অ্যান্ড এভরিথিং। তারপর আসে এই যে এখন ডিসেম্বর মাস, এখন এসে কিন্তু আমাদের ক্লায়েন্টরা আস্তে আস্তে ভ্যাকেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে। আগে হয়তো $5,000 থাকলে এখন হবে $1,000, 1200, 1500, তাও ওই কিছু ক্লায়েন্টের, সব ক্লায়েন্টের না। রাইট। টিম মেম্বাররাও হয়তো এক একজন এক এক রিজনে আনএভেলেবেল থাকবে। দেখা যায় যে এন্ড অফ দ্য ডে ফাউন্ডাররাই মাল্টিপল সেকশনে কাজ করে জাস্ট টিমটাকে সাস্টেইন করতেছে ওই টাইমটাতে। তো এই যে নভেম্বর ডিসেম্বর থেকে এটা শুরু হয়, জানুয়ারি পর্যন্ত করায়, 2-3 মাস আমাদের দেখা যায় অনেক সময় পকেট থেকেও স্যালারি দিতে হয়। এটা আবার অনেক ফাউন্ডার নিতে পারে না, যে আচ্ছা আমি কেন পকেট থেকে দিব, সেভিংস থেকে কেন দিব, বিজনেস তো গেল। তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে টিম মেম্বারদেরকে চার্জ করে, কারণ সে বুঝতেছে না যে তার আসলে এটা টেম্পোরারি প্রবলেম। এই ক্ষেত্রে সারা বছর সে কিভাবে ফিনান্সিয়াল প্ল্যানিংটা করলে বা তার আসলে কিভাবে প্রজেকশন করবে, আপনি যেটা বললেন যে আগে থেকে প্ল্যান করতে হবে যে আমার ফ্ল্যাকচুয়েট হইতেছে, আমার একটা অ্যাভারেজ বা একটা ফিক্সড কস্ট ধরে রাখতে হবে, এর বেশি আমি এক্সপেন্স করব না। কিন্তু ধরেন আমি এখন একটা চায়না ট্যুর দিলাম, 1.5-2 লাখ টাকা খরচ হয়ে গেল, এটা তো এক্সট্রা। তারপর এটা হয়তো আর নেক্সট 2-3 মাসে কভার আপ হওয়ার কথা, কিন্তু আবার এই যে ভ্যাকেশন সিজন আসা পড়ছে, তো এই যে 4-5 মাস যে আমার টানাপোড়েনে চলতেছে, এটা অনেকের ব্যাকআপ থাকে না। দেখা গেছে 1 মাস স্যালারি একটু দেরি করে দেওয়াতে টিম মেম্বার নাই, পরে সে আর ক্লায়েন্ট আসলেও সার্ভিসটা দিতে পারতেছে না। তো এই জিনিসগুলো আগে থেকে কিভাবে প্ল্যানিং এ রাখা যায়? এটা একটা তো পয়েন্ট আমি বললামই, সেটা হচ্ছে যে ফিক্সড অনগোয়িং ক্লায়েন্ট। হ্যাঁ, এই নভেম্বর মাসেগুলো এসে সেই অনগোয়িং ক্লায়েন্ট থেকেও কিছুটা কম হবে, বাট এমন যেন না হয় যে খুব ভেরিয়েশন, যেটা আমি বললাম যে হ্যাঁ 90-100 এইটুকু ভেরিয়েশন আমরা হ্যান্ডেল করতে পারবো। ভেরিয়েশন যদি এরকম হয় 20-100, না এক সময় আমি $10,000 রান করতেছি, আবার এসে সেটা 2,000-এ চলে আসে, 20-100 এরকম ভেরিয়েশন হলে এই একটা সিরিয়াস প্রবলেম হবে। স্যালারি না দিতে পারলে নিজের মধ্যে সবচেয়ে বেশি খারাপ। একটা টিম নিজের টিম মেম্বারকে যখন স্যালারি দিতে পারবেন না, সবচেয়ে যে মানুষটা কষ্ট পাবে সেটা হচ্ছে না আপনি ফাউন্ডার। এটা হয়তো বাইরের মানুষ বুঝবে না, বাট সবচেয়ে খারাপ লাগবে আপনার মধ্যেই। তো এইটা যদি না হয়, সেই জন্য আর্নিং ফ্লোটা সেই রকম ফ্ল্যাকচুয়েটে গেলে আমি পরামর্শ দেব রিমোট বা কন্ট্রাক্ট বেসিসে এমপ্লয় নেওয়া, যে প্রজেক্ট বাই প্রজেক্ট বেসিসে, নট এ মান্থলি বেসিসে। ওই ধরনের ফ্ল্যাকচুয়েশন থাকলে মান্থলি বেসিসে যেতে গেলে একটা মোটামুটি একটা ইনকাম, মানে পার্মানেন্ট একটা ইনকাম আছে, সেরকম একটা সিচুয়েশনে যাওয়ার। আর আমরা যেটা করি, যেটা আমিও ফলো করছি যখন আমি শুরুতে এজেন্সি বিল্ড আপ করেছিলাম, যে একটা মিনিমাম 6 মাসের একটা ব্যাকআপ ফান্ড রাখা। সেটা 1 বছরে রাখতে পারলে বেটার, মিনিমাম 6 মাসের রাখা উচিত। ওই যে যেটা বললাম 2 মাস 3 মাস আর্নিং কমও হইতে পারে বা নাও হইতে পারে, আমরা যেন ব্যাকআপ ফান্ড থেকে এটা কভার করতে পারি। আরেকটা পয়েন্ট যেটা আপনি উল্লেখ করলেন, যেটা আমাদের পার্সোনাল এক্সপেন্সটা, যেটা আমরা ট্যুরে যাচ্ছি, ঘুরতেছি, স্পাইক হয়ে যাচ্ছে, ওইটার ক্ষেত্রে আমি কিভাবে হ্যান্ডেল করা উচিত আমাদের, সেটা হচ্ছে যে সময়টাতে আমাদের পিক আর্নিং থাকে, সেই সময়টাতে কোম্পানি স্যালারি দিয়ে, পার্সোনাল এক্সপেন্স তো তখনও থাকে, সেটা দিয়ে ইনভেস্টমেন্ট। আমাদের একটা এজেন্সিতে আর একটা পার্ট থাকে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সেটা অনেকের প্রকাশ্যে ইনভেস্টমেন্ট হয়, যে প্রকাশ্যে বলতে কি, অনেকে দেখে যে একটা রেস্টুরেন্ট দিচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। অনেকে একটা ক্লোথিং বিজনেস দিচ্ছে, একটা ই-কমার্স ওয়েবসাইট বানাচ্ছে, তাদের জন্য হচ্ছে দেখা যায় যে তারা প্রোডাক্ট বানাচ্ছে, তারা ইনভেস্ট করতেছে। আমাদের ইনভিজিবল কিছু ইনভেস্টমেন্ট আছে, যেগুলো হচ্ছে আমরা কিছু টুলস কিনি, সফটওয়্যার কিনি। এমন হতে পারে আমরা নিজের একটা সফটওয়্যার বানাচ্ছি, যেখান থেকে একটা প্রফিট আসতে আমাদের 1 বছর 2 বছরও লেগে যেতে পারে, কিন্তু সেখানে কিন্তু আমার এমপ্লয়ি জব করতেছে, আমাকে তাদের স্যালারি দিতে হচ্ছে, আমাকে সেখানে বিভিন্ন এপিআই যদি ইন্টিগ্রেট করি, সেই থার্ড পার্টি সার্ভিস থেকে আমাকে পেমেন্ট করতে হচ্ছে তাদের। তো এইগুলো হচ্ছে আমাদের ইনভিজিবল ইনভেস্টমেন্ট। এই ইনভিজিবল ইনভেস্টমেন্ট বাদ দিয়ে পিক সময়ে, যেখানে আমাদের আর্নিংটা বেশি থাকবে, সেই সময়টাতে আমি পার্সোনালি যেটা করি, এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে রাখি, যেটা আমি হাত দেই না ইউজুয়ালি। তাতে কি হয়, যখন আমি ঘুরতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, এমন হয়েছে আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিই, এরকম হয়েছে, এখনও আছে তার কাছ থেকে, আমার ওয়াইফের থেকে আমি টাকা পাই। এই ভিডিওটা দেখলে হয়তো সে বলবে আমাকে বলতেছো টাকা পাই, কারণ এটা আমার সেফটির জন্য। আমি তার অ্যাকাউন্টে যখন আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা আসলো, 50,000 টাকা তার ব্যাংকে রেখে দিলাম। আমার এমন একটা
আমি আমি বলে দিই, আমি সিটি ব্যাংকে এরকম একটা অ্যাকাউন্ট করছি যেটা আমি টাচ করি না। আমার ওটা ভিসা কার্ড বা অন্য ডেবিট কার্ড আমি নেই যে আমি যেন এটা এটিএম থেকে না তুলতে পারি, ওইটাতে আমি টাচ করি না। তো আমি কি করি, যখন আমার একটা পিক সময় একটা ভালো আর্নিং আসে সেটা আমার ওয়াইফের অ্যাকাউন্টে দিয়ে দেই, বা আমার ওই যে এমন একটা অ্যাকাউন্টে দেই যেটা আমি টাচ করবো না। ওই টাকা দিয়ে আমি যখন একটু রিল্যাক্স করতে চাচ্ছি, যখন আমি যেটা বললাম লাস্ট 24 আওয়ার্সে 15 ঘন্টা কাজ করছি, আমার ভিতরে যে একটা ফিলিংস আসতেছে, মনে হচ্ছে এখন একটা ট্যুর দিলে, একটা প্রোগ্রাম হলে ভালো লাগতো। তো এটাই, এই ধরনের আসলে ইনিশিয়েটিভগুলো নিলে আশা করি আমাদের ফেল হওয়ার পসিবিলিটি কমে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আর খুব সুন্দর ইনসাইটসগুলো দিচ্ছেন। আই হোপ যারা নতুন ফাউন্ডার বা ফাউন্ডার হওয়ার চিন্তা করতেছেন বাইরে ট্যুর দেওয়ার জন্য, তারা এই রিয়েলিটিটা মানবেন অ্যান্ড ওই হিসেবে আপনি প্ল্যান করবেন। হ্যাঁ, যখন মজা তখন মজা, আবার যখন কাজ তখন আবার নির্ঘুম রাত, সারাদিন কাজ, এরকম। তো এটা আপনার মেনে নিয়েই ফাউন্ডার লাইন চুজ করতে হবে আসলে।